ইন্ডিয়াতে এমন কিছু জায়গা আজও আছে যেখানে পৌঁছে তোমার মনে হতেই পারে সময় 50 বছর পিছিয়ে আছে। আধুনিকতার সাথে যেমন রয়ে গেছে সেকেলের ট্র্যাডিশনাল টাচ, তেমনি সেই সাথে রয়েছে প্রকৃতির উজাড় করা সৌন্দর্য। এখানকার সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, কালচারাল বিউটি মিলে একটা গল্প তৈরি করে, যা প্রত্যেক ট্রাভেলার একবার অনুভব করতে চায়। শীতকালে যেমন এখানে সার্ভাইভ করাটা চ্যালেঞ্জিং, তেমনি বরফের চাদর মুড়ে সে সময় এর রূপ হয়ে ওঠে মায়াবী। স্পিতিকে এক্সপ্লোর করতে বেরিয়ে যাকে একদমই মিস করা যায় না। ওয়েলকাম টু নাকো। শুনতে পাচ্ছ হাওয়ার সাউন্ডটা? বিশাল হাওয়া এখানটা, বিশাল হাওয়া। কালকেও যেমনি বইছিল এখনো তেমনি বইছে। ঠান্ডা অতটা নেই, কিন্তু হাওয়াটার জন্য ঠান্ডাটা খুব অনুভব হচ্ছে। বাইরে থাকা যাচ্ছিল না কালকে রাতে, এখনো তাই। তো ঘড়িতে এখন বাজে 10টা 15, আর আমরা যাচ্ছি আজকে নাকোর উদ্দেশ্যে। কল্পা ছেড়ে এবার নাকোর উদ্দেশ্যে চলেছি। এখান থেকে এখন 101 কিলোমিটারের যাত্রাপথ। গুগল ম্যাপের মতে 2.5 ঘন্টা লাগার কথা, তবে রাস্তায় ব্রেক নেওয়া, রোড কন্ডিশন এসব মাথায় রেখে সময়টা বেশি ধরেই এগোতে হবে তোমাদের। রুটটা আজকের হবে কল্পা থেকে নেমে প্রথমে পড়ব রেকংপিওতে, সেখান থেকে মুরাং পু হয়ে খোয়াবসাঙ্গাম ক্রস করে পৌঁছাবো নাকোয়। আজকের জার্নি যতটা সুন্দর ততটাই সুন্দর আজকের ডেস্টিনেশনও। আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই, যারা নতুন দেখছো তাদেরকে বলছি, আমার সফরের পাতায় ডেস্টিনেশনের সাথে জার্নিটাও সমান প্রাধান্য পায়। কারণ জার্নি মানেই প্রতিটা মুহূর্তে নতুন অনুভূতি। এই যেমন নাকো পর্যন্ত পৌঁছানোটাই দেখো। কল্পাতে যেমন সবুজের সমারোহ আর বরফে ঢাকা পাহাড়ি সৌন্দর্য পেয়েছিলাম, তেমনি কল্পা ছেড়ে বেরোতেই প্রথমে উধাও হবে সবুজের শাড়ি। হঠাৎ দেখবে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে রুক্ষ ধূসর পাহাড়ের এক অন্য জগতে এসে পড়েছ, যেখানে প্রকৃতি আর কোমল নেই, বরং রহস্যময় আর হয়ে উঠেছে। প্রতিটা বাঁক যেন তোমায় নিয়ে যাবে স্পিতির সেই হার্শ অথচ ম্যাজিক্যাল পৃথিবীর আরও গভীরে। এই জার্নিটাই যদি না বলি, গল্পটাই কেমন অসম্পূর্ণ রয়ে যাবে না? আগের এপিসোডে তোমাদের কল্পা সম্পর্কে ডিটেলে বলেছিলাম, যারা দেখোনি আই বাটনের লিঙ্ক থেকে দেখো। আর বাকি স্পিতি সফরের পুরো সিরিজটাই প্লে লিস্ট করা আছে, চাইলে সেখান থেকে সবকটা এপিসোডই দেখতে পারো। দেড় ঘন্টা চলার পর পৌঁছালাম শিলাপুরে। এখানে দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। এরম একটা জায়গায় এরম একটা ছোট্ট সেট আপ। অনেক বড় বড় রেস্তোরাঁতে তো খেয়েছো, তাদের সাথে এর তুলনা চলে? তোমরাই বলো। যদিও ব্রেকফাস্ট হোটেল থেকেই সেরে বেরিয়েছিলাম, তবুও একটু ম্যাগি হাতে এখানে বসে পাহাড়ের ভাইব মাখার মজাই আলাদা। মেনু থেকে তাই আমি ম্যাগিটাই অর্ডার করলাম। যারা পাবলিক ট্রান্সপোর্টে পৌঁছাতে চাও তারা রেকংপিও থেকে HRTCর কাজআগামী বাস ধরবে। বাস যখন নাকো ক্রস করবে তখন সেখানে নেমে 1.5 কিলোমিটারের ওয়াকিং ডিস্টেন্সে নাকো ভিলেজ। ভাড়া লাগবে 250 থেকে 300 টাকা।
সময় 4 থেকে 5 ঘন্টা। শুধু মনে রাখবে, রেকংপিও থেকে কাজা পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই, আর এটিএম শুধু টাবোতেই পাবে। বাকি কাজা পর্যন্ত কোনো এটিএমও পাবে না। আমরা ক্রস করছি শহীদ সেতু। 2005 সালের 8ই সেপ্টেম্বর এই ব্রিজ উদ্বোধনের আগে ইন্ডিয়ান আর্মি যখন ইন্সপেকশনের কাজ করছিল, তখন শতদ্রু নদীতে হড়পা বান আসে। তাতে ভেসে যায় ব্রিজ, মৃত্যু হয় 41 জন ভারতীয় সেনার। সেই থেকে এর নাম হয় শহীদ সেতু। আসল নাম মার্টির্স খ্যারো ব্রিজ। এ পথের বেশিরভাগ অংশ সরু বলে ব্লাস্টিং করে রাস্তা চওড়ার কাজ চলে হামেশাই। অতএব রাস্তা বন্ধ বা ল্যান্ডস্লাইডের ভয় কমন ব্যাপার এখানে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ক্রস করে নেওয়াই ভালো। সামনে এবার আসছে আপকা ব্রিজ। ব্রিজ ক্রস করেই আসবে একটা চেক পয়েন্ট, যেখানে সকলের নাম আর আধার নাম্বার জমা দিতে হয়। চলতে চলতে পৌঁছে গেলাম পুহুতে। এখন যেমনি সিকিমের নাথুলা দিয়ে চায়নার সাথে বাণিজ্য চলে, তেমনি 900 বছর আগে থেকে শিবকিলা দিয়ে ভারত তিব্বতের মধ্যে বাণিজ্য চলত। সেই বাণিজ্য পথের একটা গুরুত্বপূর্ণ শহর তখন ছিল এই পুহু। এখন যদিও শিবকিলাও বন্ধ, সেই সাথে বন্ধ বাণিজ্য পথ। ঘড়ি বলছে 1:15, আর ক্রস করছি ডাবলিং ব্রিজ। ডাবলিং ব্রিজ পেরিয়ে কিছুটা যাওয়ার পরই পাবো খাপ সঙ্গম, যেখানে উধাও হবে শতদ্রু, সঙ্গী হবে স্পিতি নদী। ওখানেই সারবো আমাদের লাঞ্চ পর্ব, যেটা কিনা আমাদের ট্যুর অপারেটর চলো বেড়াই ট্রাভেলস টিম হোটেল থেকেই করে নিয়ে বেরিয়েছেন। পৌঁছালাম খাপ সঙ্গম। আর এই সেই ব্রিজ যা পেরিয়ে প্রবেশ করব স্পিতি ভ্যালির স্বপ্নরাজ্যে। ব্রিজের নিচে সুদূর তিব্বত থেকে আসা শতদ্রু নদী মিলছে স্পিতি নদীর সাথে। ওই যে দেখো, যেটা স্বচ্ছ নীলচে জল, ওটাই স্পিতি নদী, অপরটা শতদ্রু। ব্রিজের দুধারে আছে দুটি ধাবা, যেখানে খাবার দাবারের সাথে পাওয়া যাচ্ছে অনেক ধরনের অ্যাপেল জুস, আর লোকালরা বিক্রি করছেন অ্যাপেল চিপস। বেলা অনেক হয়েছে, এবার তবে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে যখন রওনা হলাম, ঘড়িতে তখন 2:45। এ পথের এখনকার সঙ্গী স্পিতি নদী। অফিসিয়ালি আমরা প্রবেশ করেছি স্পিতিতে, তবে ম্যাপ কিন্তু এখনো বলছে এটা কিন্নর জেলা। এমনকি নাকো ভিলেজও কিন্নরেই দেখাচ্ছে। তবে যাই হোক, আর 16 কিলোমিটার পরেই পৌঁছাবো নাকোতে। নাকোর দিকে যতই এগোচ্ছি চেঞ্জ হচ্ছে ল্যান্ডস্কেপ। আস্তে আস্তে বাড়ছে সবুজের আনাগোনা, বাড়ছে জনবসতি, চোখে পড়ছে পাহাড়ের ঢালে ঢালে চাষাবাদ, বিশেষত আপেলের। আর এই যে এবার আমরা প্রবেশ করলাম নাকোতে।
নাকো কিন্নর জেলার সবচেয়ে উঁচুতে সবচেয়ে দূরবর্তী ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যেখান থেকে তিব্বত মাত্র 20-25 কিলোমিটার। 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই ভিলেজে মাত্র 600 লোকের বাস। আর যদিও এটি কিন্নরেই অবস্থিত, তবুও কল্পা থেকে এই অবধি আস্তে আস্তে বদলে গেছে সব কিছু। ল্যান্ডস্কেপ গ্রিন থেকে ডেজার্টেড হয়ে গেছে, কাঠের ঘর বদলেছে মাড হাউসে, আর নমস্তেটা ঝুলেতে। গ্রামের মধ্যে আছে এখানকার পপুলার নাকো লেক। এরম ডেজার্টের জায়গায় এরম একটা লেক থাকাটাই আশ্চর্যের। তবে এখানকার লোকেদের কাছে এই লেক খুবই পবিত্র। লেকের চারপাশের উইলি ও পপলার গাছ একে আরো সুন্দর করে তোলে। আমরা উঠেছি হোটেল লেক ভিউতে। এই আমাদের একটা রুম, বড় সড়ো একটা বেড আছে, এখানে দুটো চেয়ার টেবিল। আর সব থেকে এই রুমটার বিশেষত্ব হচ্ছে এই ভিউটা, নাকো লেকের একদম পাশে। ব্যালকনিটাও আছে, ব্যালকনি থেকে ভিউ এইটা। বড় সড়ো কাভার্ড আছে। এই হচ্ছে টয়লেটটা, এটা বড় সড়ো টয়লেট, গিজার আছে। কিন্তু গরম জলের অসুবিধা কি হবে, জলের প্রবলেমটা কি হবে সেটা জানি না। উচ্চতা বেশি হওয়ায় অল্টিটিউড সিকনেস হতে পারে, আর এই উচ্চতার জন্য বাতাস পাতলা ও শীতের অনুভূতি বেশি এখানে। তাই ধীরে ধীরে অ্যাক্লিমেটাইজ করা খুবই জরুরি। গ্রামের ভেতরে ঢুকলেই তোমার মনে হবে 50 বছর পিছনে এসে পড়েছ। পাথর আর মাটি দিয়ে তৈরি ঘর, সরু সরু পথ আর মানুষের সরল জীবনযাপন তোমায় বলে দেবে আধুনিকতার ছোঁয়া থাকলেও এখানকার আত্মা এখনো পুরনো দিনের ছন্দে চলে। এখানকার প্রতিটি বাড়ি একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যেটা বাইরে থেকে দেখলে তোমাদের কেল্লার মতো মনে হবে। প্রতিটা বাড়িতে যে দুটো জিনিস কমন, সেটা হলো এই ফ্ল্যাগ আর পাথরের উপর খোদাই করা একটি মন্ত্র, ওম মানি পদ্মে ওম। স্থানীয় সূত্রে জেনেছি বছরের একটি বিশেষ দিনে তারা এই ফ্ল্যাগ ও পাথর বাড়ি ও তার আশেপাশে বসান নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য। সত্যি বন্ধুরা, এইবার গিয়ে মনে হচ্ছে যেন একটা ট্রিপে এসছি বলে। সিমলা থেকে এই নাকো অবধি এতদিন এক্সাইটমেন্টটা ফিল হচ্ছিল না। আজকে এই নাকোতে এসে এক্সাইটমেন্টটা একদম সুন্দরভাবে ফিল করতে পারছি। আর কেন ফিল করতে পারছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সত্যি গ্রামটা অসাধারণ, ছবির মতন সুন্দর। এখানকার লোকেদের প্রধান জীবিকা চাষবাস ও পশুপালন। মূলত আলু এখানকার বিখ্যাত ফসল হলেও প্রচুর আপেল, শীতকালীন সবজিও চাষ করেন এনারা। এখানকার বেশিরভাগ পুরুষ কর্মসংস্থানের জন্য 6 মাস বাইরে কাটান। আর পশুর মধ্যে বেশি গরুই পালিত হয়। গরু রাখার এই জায়গা স্থানীয় ভাষায় একে বলা হয় খুরকু। হাঁটতে হাঁটতে এলাম লেকের ধারে। শীতকালে জল যখন জমে বরফ হয়ে যায় তখন চলে নানান স্নো অ্যাক্টিভিটি। এখন শুধুই বোট রাইড, 100 টাকায় 30 মিনিট। বন্ধুরা বোট রাইডে গেলেও আমার মনটা তখনও পড়ে আছে
গ্রামটির মায়ায়। এখানে একটি মোনাস্ট্রি আছে যেটা 1000 বছরের পুরনো। মোনাস্ট্রির আজকের অংশ 2000 সালের শুরুর দিকে তৈরি। 1975 সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইতিহাসকে বাঁচিয়ে রাখতে নতুন করে গড়ে তোলা হয় এই মোনাস্ট্রিকে। আজও এখানকার দেয়ালে শত শত বছরের পুরনো ছবি, মাটির মূর্তি, ছোট ছোট কক্ষ বা ধ্যানের ঘর ইতিহাস ও সংস্কৃতিকে বহন করে চলেছে। আজকের সকালটা অন্যরকম। আকাশের মুখ ভার, বাতাসে প্রবল চঞ্চলতা, পরিবেশে একটা আগমনের বার্তা। কলকাতা হলে বলতাম বৃষ্টি এলো বলে, তবে পাহাড়ের নিয়মে তো বৃষ্টি শব্দটা খাটে না। মনের সব সংশয় কাটিয়ে কিছুক্ষণে শুরু হলো তুলোর মতো স্নোফল। ভাগ্যদেবতাকে অসংখ্য ধন্যবাদ যে কয়েক যুগের অপেক্ষার পর জীবনের প্রথম স্নোফল উপহারে পেলাম। ধন্যবাদ একই ফ্রেমে নাকর দুরকম রূপ উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ সেই মুহূর্তগুলোর জন্য যার আশা একেবারেই করিনি। টেম্পারেচার যে মাইনাসে চলে গেছে তা নয়, কালকে রাত্রিরে 0-তে গেছিল, সকালবেলার দিকে 1-2 ছিল, এখন 4 থেকে 5 এরকম চলছে। আমি এক্স্যাক্ট এখন দেখিনি আপডেটটা, কিন্তু ফিলিংসটা ভয়ানক ঠান্ডার ফিলিংস লাগছে। ভেবেছিলাম স্নোফল হচ্ছে তার জন্য ঠান্ডাটা কমে যাবে, কিন্তু না, ভালো ঠান্ডা লাগছে। গ্রামটাকে এক্সপ্লোর করে যা বুঝলাম, এখানে অক্সিজেন কম, পপুলেশন কম, আর ফেসিলিটিসও কম। এতটা উচ্চতায় আস্তে আস্তে অনেক কিছুই কমে যায়, তবে যেটা বেড়ে যায় সেটা একে অপরের প্রতি আন্তরিকতা। এখানকার গলিগুলিতে ঘুরে মানুষের সাথে কথা বলে আমার এমনটাই মনে হলো যেন এখানকার প্রত্যেকে একে অপরকে চেনে। হয়তো লোক যখনই কমে যায় তখনই মানুষ মানুষের গুরুত্ব বোঝে। আর হয়তো তুমিও যখন আসবে এখানে, তোমার শহরের চেয়ে বেশি আপন এই জায়গা বা মানুষগুলো যে হয়ে উঠবে না, সেটাই বা কে বলতে পারে। ঘড়ি বলছে 9:16, আর আমরা নাকোকে বিদায় জানিয়ে যাচ্ছি কাজার দিকে। নাকর থেকে একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। কিন্তু এখানে একটা দুশ্চিন্তা কাজ করছে, স্নোফলটা যদি বাড়ে বা কাজার দিকে কীরকম হচ্ছে জানি না, রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে তখন আমাদের বাকি জার্নিটা এফেক্টেড হবে। যাই হোক, ভোলেনাথের নাম নিয়ে রওনা দিই। দেখা হবে নেক্সট এপিসোডে। তোমাদের নিয়ে গিও মনেস্ট্রি আর টাবো হয়ে পৌঁছাবো কাজাতে। ততদিন অপেক্ষায় থেকো।